আরেক দফা কলঙ্কমুক্ত হলো দেশ। সব দমভুক্তি চূর্ণ করে মানবতা বিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসি কার্যকর, দেশ জুড়ে আনন্দ মিছিল। স্বাধীনতার 4 দশকে এ পর্যন্ত যুদ্ধাপরাধের চূড়ান্ত বিচার হয়েছে মাত্র 7 জনের। এখনো অপেক্ষমান শতাধিক চিহ্নিত মানবতা বিরোধী অপরাধীর বিচার। উত্তরবঙ্গে হিজবুত তৌহিদের গণতন্ত্র বিরোধী কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন, উদ্বিগ্ন সাধারণ মানুষ, নজরদারি রয়েছে দাবি প্রশাসনের। শুরু হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। সারা দেশে 7,000-এরও বেশি কেন্দ্রে অংশ নিচ্ছে 32 লাখের বেশি শিক্ষার্থী। এবং পরিবেশ রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ স্থগিত রাখার দাবি বিশেষজ্ঞদের। কাজ চলমান রেখে ত্রুটি সংশোধন করা সব হবে, বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আরেক দফা কলঙ্কমুক্ত হলো জাতি। কার্যকর করা হলো মানবতা বিরোধী অপরাধের দায় দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়। রাত 12টা 55 ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই 2 যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করা হয়। এরপর রাত 3টার কিছু সময় পর লাশবাহী অ্যাম্বুলেন্সের একটি সাকা চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান ও অপরটি মুজাহিদের গ্রামের বাড়ি ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করে। মুজাহিদের ফাঁসির মধ্য দিয়ে প্রথমবারের মতো বুদ্ধিজীবী হত্যার দায়ে কারো চূড়ান্ত সাজা হলো। অ্যাম্বুলেন্সের তীব্র সাইরেনও কখনো কখনো যেন বিজয়ের বারতা নিয়ে আসে। শনিবার রাত 12:30টায় নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের দিকে এগিয়ে আসা 4টি অ্যাম্বুলেন্স দেখে সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধা আর সাধারণ মানুষের হর্ষধ্বনি তা প্রমাণ করে দিল। না, আলবদর বাহিনীর প্রধান মুজাহিদ আর আদালত যাকে ঠান্ডা মাথার খনি বলে অভিহিত করেছেন, সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকর হয়নি তখনও। তবে আগের 2 যুদ্ধ অপরাধীর ফাঁসির অভিজ্ঞতা থেকে জনতা জানে, কখনো কখনো মধ্যরাতে জেল গেটে অ্যাম্বুলেন্স আসে বিচারহীনতার দায় মুক্তি দিতে। রাত 2:45টার দিকে 44 বছরের প্রতীক্ষা আর 5 বছরের আইনি লড়াইয়ের ফল নিয়ে বেরিয়ে আসে সেই 4টি অ্যাম্বুলেন্স। এর মধ্যে অবশ্য প্রচার হয়ে গেছে রাত 12টা 55 কার্যকর হয়েছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড। বুদ্ধিজীবী নিধনের ষড়যন্ত্র ও সহযোগিতার দায়ে মুজাহিদ আর নূতন চন্দ্র সিংহ হত্যাসহ 4টি অপরাধে একই সময়ে ফাঁসিতে ঝোলানো হয়েছে 2 শীর্ষ যুদ্ধাপরাধীকে। তবে শনিবার রাতেই যে ফাঁসি হচ্ছে তা প্রথমবারের মতো নিশ্চিত হওয়া যায় রাত 8টার দিকে। জানা যায় 2 যুদ্ধাপরাধীকে শেষবারের মতো দেখতে পরিবারের সদস্যদের ডেকেছে কারা কর্তৃপক্ষ। রাত 9টার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে সহ 40 জন আসেন দেখা করতে। তবে 18 জনকে দেখা করার অনুমতি দেয়া হয়। রাত 8:30টার দিকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের স্বজনেরা দেখা করতে আসে। রাত 12:30টার দিকে তাদের চলে যাওয়ার পরপরই শুরু হয় সাজা বাস্তবায়নের চূড়ান্ত পর্বের কাজ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এর আগে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গতরাত 9:30টার দিকে আইন সচিব বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির সিদ্ধান্তের নথি নিয়ে বেরিয়ে আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন। পরে বিকেলেই আবেদন দুটি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। পরে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর আইন সচিব প্রাণ ভিক্ষার নথি নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি তা নাকচ করে দেন। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সাংবাদিকদের সামনে ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেখেন, প্রথম হলো যুদ্ধাপরাধী এবং মানবতার বিরুদ্ধে যারা সেই সময় 71-এ যা অন্যায় করেছিল তাদের বিচার, এটা জাতির একটা প্রত্যাশা ছিল, জাতির একটা দাবি ছিল। আমরাও ওয়াদা করেছিলাম এবং আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের আর আমরা যারা সরাসরি যুদ্ধ করেছিলাম তাদের একটা প্রাণের দাবি ছিল
যে এই যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে। এবং আজকে আমাদের জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা তার বলিষ্ঠ নেতৃত্বে আজকে সেই কাজটি ইমপ্লিমেন্ট হচ্ছে, সেই যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে এবং রায় কার্যকর হচ্ছে। তিনি তার আগে বঙ্গবন্ধুর খুনিদেরও বিচার করেছেন এবং তার রায় কার্যকর করেছেন। মূলত আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য তিনি যে ওয়াদা করেছেন এবং যিনি প্রতিজ্ঞা করে আসছেন সেগুলো কিন্তু একের পর এক ইমপ্লিমেন্ট হচ্ছে। আমরা দেখেছি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের যে দাবিগুলো এগুলো একের পর এক প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে যুদ্ধ অপরাধীদের শাস্তি রায় বাস্তবায়নের মাধ্যমে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন সারা বাংলাদেশের লোক আজকে কিন্তু খুশি। সারা বাংলাদেশের লোক সারা রাত ঘুমায়নি, সারা রাত কিন্তু তারা তাকিয়েছিল কখন এই রায়টি কার্যকর হবে, কখন তারা শান্তির একটা নিঃশ্বাস নেবেন। এটাই ছিল সমস্ত জাতির কাছে প্রত্যাশা। আজকে সবাইকে জিজ্ঞাসা করেন, সবাই এক বাগে বলবে যে একটা জাতি আজকে অভিশাপ মুক্ত হয়েছে, দায় মুক্ত হয়েছে, একটা প্রশান্তির জায়গা আসছে। আমরা সেই জায়গাটিতে আমরা যেতে পেরেছি। একের পর এক যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এবং রায় কার্যকর হচ্ছে। সেই জন্য আমরা মনে করি যে আমাদের যে এটা ছিল, যে দায়িত্বটা ছিল, সেটা আমরা শেষ করতে যাচ্ছি এবং করছি। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন প্রাণ ভিক্ষা নিয়ে। দেখেন আর্টিকেল 49 এটা স্পষ্ট লেখা আছে যে মহামান্য রাষ্ট্রপতির সর্বময় ক্ষমতা রয়েছে কেউকে মাফ করে দেওয়া, এবং কেউ যদি কোনো কর্মকাণ্ডের পরে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেতে হবে, ক্ষমা চান, তাহলেই তিনি সেই পরবর্তী অধ্যায়টা তিনি মাফ কিংবা মাফ না করার বিষয়টি আসে। আমরা ধরেই নিয়েছিলাম যে এরা হয়তো ক্ষমা চাবেন না, তা আমরা ব্যবস্থা করে রেখেছিলাম যে কিভাবে তার রায় কার্যকর হবে। কিন্তু আমরা তখন দেখলাম সকালের দিকে প্রথম মুজাহিদি সাহেব যে অ্যাপ্লিকেশনটা দিল তার শিরোনামই ছিল যে আর্টিকেল 49 হিসাবে তিনি তার আবেদনটা মঞ্জুর করার জন্য। এবং আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর আবেদনটা ইংরেজিতে লেখা, শেষ লাইন দুটো ঠিক সেই রকমই আর্টিকেল 49 অনুযায়ী তাকে কনসিডার করার জন্য। এটা স্পষ্ট যে আর্টিকেল 49 হলো কেউ যদি ক্ষমা ভিক্ষা চায়, ক্ষমা চেয়ে সেই দণ্ডাদেশ মওকুফ চায়, সেখানে প্রেসিডেন্টের কর্তব্য কি সেটা লেখা আছে। তা আমরা সেগুলি আমাদের আইন মন্ত্রণালয় থেকে পরীক্ষা নিরীক্ষা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা পাঠিয়েছিলাম, মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলাম। মহামান্য রাষ্ট্রপতি সেটা নামঞ্জুর করাতে আমরা পরবর্তী অধ্যায়টা আমাদের সেই রায় আমরা কার্যকর করেছি। এটা এখানে ক্ষমা চাইলো কি না চাইলো সেটার তো প্রশ্ন আসে না। ক্ষমা না চাইলে আমরা এই কর্মকাণ্ডে যাব কেন? আমরা ক্ষমা না চাইলে এই যে কয়েক ঘন্টা এই মন্ত্রণালয়ে সেই মন্ত্রণালয়ে আমরা গিয়েছি, ক্ষমা চাইছে বলেই আমরা সেটা করেছি। এটা একদম স্পষ্ট। এবং ক্ষমা চাইছে বলেই আইনমন্ত্রী মহোদয় লিখেছেন মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে যাওয়া দরকার, সেই জন্যই গিয়েছে, যেহেতু ক্ষমা চেয়েছিল। তাদের হয়তো নলেজের অভাব ছিল, কাগজগুলি তো আমাদের কাছে আসছে, তার পরিবারকে তো দেখার সুযোগ নেই সেখানে। তা আমাদের কাছে আসছে কারণ ওই পর্যায়ে শুধু দণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তি ওই ক্ষমার জন্য আপিল করতে পারেন কিংবা লিখিতভাবে জানাতে পারেন, সেটা তিনি করেছিলেন। সেই জন্যই তো এই যে প্রক্রিয়াগুলো একের পর এক হয়েছে, সেই তার আবেদনের প্রেক্ষিতেই হয়েছে। নাহলে তো আমরা সরাসরি চলে যেতে পারতাম। না, সেটা তো আপনারা দেখেছেন। শাখা চৌধুরীর ছেলে এই জন্য কোনো জায়গায় ছোটাছুটি করতে কিন্তু কম যাননি। বঙ্গভবনে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছে। তার পার্টি চিফের বাসায় গিয়েছে, প্রেস রিলিজ দিয়েছেন তার পার্টি চিফ, সেখানেও তাকে দেখা গিয়েছে, সব জায়গায় গিয়েছেন। কাজেই এই শাস্তি মওকুফ করার জন্য কিংবা
একটা কৌশল বের করার জন্য সব ধরনের প্রচেষ্টা সে করেছেন। আমি তো বলছি যে আর্টিকেল 49 এর মাধ্যমে যদি কেউ আবেদন করে তাহলে ওই রকমই বোঝায়। ধন্যবাদ, আমার মনে হয় এটা যথেষ্ট হয়েছে। আর্টিকেল 49 কি দুইজনের অ্যাপ্লিকেশন নিয়ে উল্লেখ ছিল? জি স্যার, আমাদের কি চিঠিটা দেখানো সম্ভব কি? না, এগুলি সিক্রেট জিনিস। আমরা শুধু এইটুকুই বলবো যে আমরা তার আবেদন পাওয়ার পরেই আইনমন্ত্রী মহোদয়ের অপিনিয়ন নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠিয়েছি। আগামীকালকে তারা হরতাল ডেকেছে এটা ডাকতেই পারে, তারা ডাকতেই পারে। পূর্বেও অনেক হরতাল ডেকেছে, জনগণের সঙ্গে কোনোদিনই সম্পৃক্ত হয়নি এবং জনগণ এই সমস্ত সায়ও দেয় না। আপনারা জনগণের পালস বোঝেন। আমার মনে হয় এই সমস্ত হরতাল, এই সমস্ত কর্মসূচির কোনো লাভ হবে না। দেশ যেভাবে এগিয়ে চলছে সেভাবেই চলবে। রাউজানে গতকাল রাতে সাংবাদিকরা ওটা কভার করে ফেরার পরে গুলি শিকার হয়েছে, মোহনা টিভির একজন সাংবাদিকও আহত হয়েছে। এটি আপনার নলেজ আছে কিনা বা এই ক্ষেত্রে কি ব্যবস্থা? আমার কাছে ঠিক এই মুহূর্তে আমি খবরটি পাইনি। আমি দেখবো এই জিনিসটা কি হয়েছে, দেখে আপনাকে জানাতে পারবো। তো রাউজান তার এলাকা, সেখানে তিনি কি হয়েছে আমাকে একটু জেনে বলতে হবে। ক্ষমা চাইনি বলে যে একটা বিতর্ক তৈরি করলো, এই ধরনের বিতর্কের এগেইনস্টে আইনি কোনো ব্যবস্থা নেবে? এটা তো প্রয়োজন নেই, কারণ আমাদের কাছে চিঠিপত্র রয়েছে, প্রমাণ রয়েছে। আমরা কেন একজনে বিতর্ক করতে হলো? আমি তো বলছি যে তাদের লিখিত অ্যাপ্লিকেশন আমাদের কাছে রয়েছে। সেই অ্যাপ্লিকেশনের মানে আমরা যুক্তি আছে কিনা এবং অ্যাপ্লিকেশন যথার্থ হয়েছে কিনা সেটা আইনমন্ত্রী মহোদয়ের অপিনিয়ন নিয়েই আমরা বাকি কাজটি করেছি। কাজে এখানে আর কিছুর অবকাশ নেই, কথা বলার আর কোনো অবকাশ নেই। আচ্ছা, এই ঘটনার পরে এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারটা অনেকেরই সেই প্রশ্নটি আছে। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, চট্টগ্রাম সহ বা ফরিদপুর, ঢাকা সহ, সেই ক্ষেত্রে আপনাদের অবস্থা? আমি কথা স্পষ্ট করে বলতে চাই যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি আছে। আমাদের গোয়েন্দারাও কাজ করছে। কিন্তু সঙ্গে সঙ্গে আমি এটুকু বলছি যে আমাদের বাংলাদেশের সব মানুষ, মানে মেজরিটি পিপল, 2-4 জন তো ব্যতিক্রম থাকবেই, মেজরিটি জনসাধারণ মানে এটা আনন্দ করছে যে এই রায়ের মাধ্যমে তাদের মনের কথাটা আসছে, তাদের প্রাণের যে একটা দাবি ছিল সেটা পরিপূর্ণ হয়েছে। কাজেই এখানে আইন শৃঙ্খলা বিনষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আমি আছে বলে মনে করি না। একটা খবর পত্রিকায় এসেছে যে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আমেরিকা থেকে প্রেসার ছিল। আপনি একটু সংক্ষিপ্ত করে বলবেন কোন কোন দেশ এই ধরনের রায় বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের উপর চাপ সৃষ্টি করে এবার করছে? দেখেন, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর রেফারেন্স দিয়ে বলছি। মাননীয় প্রধানমন্ত্রী কোনো চাপে, কোনো রিকোয়েস্টে তার রাস্তার থেকে তিনি কোনোদিন সরে দাঁড়ান না। তিনি যেটা ন্যায্য, যেটা জনগণের উপকারে আসবে, জনগণ যেখানে বিশ্বাস করে তার থেকে তিনি বিচ্যুত হন না। কাজেই চাপ এবং কোনো রিকোয়েস্ট, অন্যায় আবদার, এগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিচলিত হন না এবং করেন। এইগুলো অনেকেই অনেক কথা বলেছে, অনেকেই অনেক কিছু করেছে। আমরা সেই সমস্ত জায়গা থেকে আমরা বিচ্যুত হইনি। থ্যাংক ইউ। দর্শক, মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় নিয়ে সচিবালয়ের সাংবাদিকদের সামনে ব্রিফ করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানেই। মৃত্যুদণ্ড কার্যকরের খবরে উল্লাসে ফেটে পড়েন গণজাগরণ মঞ্চের কর্মীরা। জাতীয় পতাকা হাতে শাহবাগে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেন তারা। এ সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার বলেন, এই ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে 16 কোটি মানুষের বিজয় হয়েছে। লাখো শহীদের রক্তের ঋণ যেন কিছুটা পরিশোধ হলো, আর সেই ঋণ পরিশোধের উদযাপনে শাহবাগে উল্লাসে মাতেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। ফুল ছিটিয়ে মুক্তির স্লোগানে উচ্ছ্বাস যেন বাঁধ মানতেই চায় না। কর্মীদের ফাঁসি উদযাপনের এক ফাঁকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, এর মাধ্যমে 30 লক্ষ শহীদ পরিবারের বিজয় হলো। 45 বছর ধরে যে 30 লক্ষ পরিবার বাংলাদেশে অপেক্ষা করেছিল যে
তাদের কথা কেউ শুনবে, তাদের স্বজনদের হত্যার বিচার হবে এদেশে, সেই ৩০ লক্ষ পরিবারের হাসি আজকে বাংলাদেশের বিজয় হিসেবে থাকবে। পরে শাহবাগ থেকেই তাৎক্ষণিক এক বিজয় মিছিল বের করা হয়। জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। সঠিক ইতিহাস আমাদের জানার সুযোগ করে দেওয়া হোক এবং নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জেনে বড় হোক। মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের একটা ঋণ ছিল, দীর্ঘদিন পরে হলেও আমরা এটা একটা একটা করে অগ্রসর হতে পেরেছি। দায় মোচন হলো আমাদের, আমরা প্রায়শ্চিত্ত করতে পারলাম আজকে। যুদ্ধাপরাধী হয়েও উদ্ধত আচরণ আর দাম্ভিকতার সাথেই ক্ষমতার সংস্পর্শে ছিলেন সাজা কার্যকর হওয়া 2 যুদ্ধাপরাধী। এখন থেকে ভবিষ্যৎ রাজনীতি স্বাধীনতা বিরোধী মুক্ত থাকবে বলেই আশা আন্দোলনকারীদের। সরকারি দল হোক বিরোধী দল হোক, তাকে মুক্তিযুদ্ধের প্রশ্ন ঐক্যমতে থাকতে হবে। সেই প্রশ্নটি আবারও পরিষ্কার হয়েছে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি হবে। আজকের পরে আমরা আশা করছি দেশটা সামনের দিকে আগাবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের একমুখী লোকরাই এই দেশ চালাবে। প্রায় ঘণ্টাব্যাপী ফাঁসি উদযাপন শেষে সমস্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাপ্তি টানা হয় আনন্দ উৎসবের। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় সারা দেশে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ ও বিভিন্ন সংগঠন। নানা অপচেষ্টার পরও শীর্ষ 2 যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করায় সরকারকে ধন্যবাদ জানান তারা। ফাঁসি কার্যকর হওয়ার খবর প্রকাশের পরই চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকা থেকে আনন্দ মিছিল বের করে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এতে মুক্তিযোদ্ধারা ছাড়াও নগরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও চেরাগী পাহাড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে মোমবাতি প্রজ্বলন করা হয়। একই সময়ে নগরীর লালখান বাজার থেকে আরেকটি মিছিল বের করে ছাত্রলীগ। এ সময় ব্যাপক আনন্দ উল্লাসে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মীরা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। ফাঁসি কার্যকরের খবরে বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হল থেকে একটি মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে হাবিবুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এই 2 শীর্ষ যুদ্ধাপরাধীর রায় কার্যকরের মধ্য দিয়ে ইতিহাসের দায়মুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। কারচুপির মাধ্যমে জয়লাভ করার পরে ব্যবধানে বঙ্গবন্ধুর রক্ত। এছাড়া ফরিদপুরেও রায়ের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আনন্দ মিছিল করেছেন সর্বস্তরের জনসাধারণ। পরে সেখানে একে অপরকে মিষ্টি খাওয়ানোর মাধ্যমে আনন্দ উল্লাস করেন তারা। আলোচিত 2 শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদের দাফন সম্পন্ন হয়েছে। সকালে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়। 6:35 মুজাহিদের লাশবাহী অ্যাম্বুলেন্সটি ফরিদপুরে পশ্চিম খাবাসপুরে পৌঁছয়। পরে বাড়ির সীমানায় তার জানাজা হয়। সেখানে আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার পাশে তাকে দাফন করা হয়। এদিকে নিরাপত্তার কারণে কাউকে মুজাহিদের বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। অন্যদিকে সকাল 9টায় সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ চট্টগ্রামের রাউজানে তার নিজ গ্রামের বাড়ি পৌঁছায়। পরে পারিবারিক মসজিদে তার জানাজায় অংশ নেন আত্মীয় স্বজন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর টর্চার সেল হিসেবে ব্যবহৃত চট্টগ্রাম তার বাসভবন করছিল। মূলত বৃহত্তর চট্টগ্রামের মুক্তিকামী মানুষদের ধরে এনে অমানসিক নির্যাতন চালানো হতো এখানে। অসংখ্য মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন পাহাড়ের উপর অবস্থিত সাকা চৌধুরীর এ বাড়িতে। মুক্তিযোদ্ধাদের দাবি, এই বাসভবনটি রাষ্ট্রের অনুকূলে এনে মুক্তিযুদ্ধ জাদুঘরে রূপ দেয়া হোক। আরো জানাচ্ছেন কমল দে। মুক্তিযুদ্ধের শুরুতে বৃহত্তর চট্টগ্রামে এক মূর্তিমান আতঙ্ক ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তার বাবা মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরী ছত্রছায়া থেকে সাধারণ মানুষের উপর বর্বরতম নির্যাতন চালিয়েছিলেন তিনি। তার হাতে শহীদ হয়েছেন চট্টগ্রামের অসংখ্য মুক্তিকামী মানুষ। সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আর্মিরা মিলে গাড়ি থামানোর পর ওই ক্যাম্পের ইনচার্জ যিনি ছিলেন ক্যাপ্টেন হাফিজের হাতে এই 2 জনকে তুলে দেন, যে এদের অপরাধ এরা লালদিঘির মাঠে এরকম করে মানুষকে উদ্বুদ্ধ করেছে।
গ্রামের বাড়ি রাউজানের বিভিন্ন স্থানে গণহত্যা চালিয়েছিলেন সাকা চৌধুরী, আর তাই তাকে হত্যারও চেষ্টা চালিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। রাউজানের গণহত্যা, চট্টগ্রাম আনাচে কানাচে গণহত্যা, অনেক লোককে মারছে, সেই গুডসেলে মারছে, বাইরে মারছে, গ্রামে মারছে, যার জন্য তাকে নির্ধারণ করা হয়েছে তাকে মারার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সে বেঁচে গেছে। এই অবস্থায় সাকা চৌধুরীর টর্চার সেল নগরী জামাল খান এলাকার গুডসিলকে রাষ্ট্রের অনুকূলে এনে মুক্তিযুদ্ধ জাদুঘরে রূপ দেওয়ার দাবি জানিয়েছেন এই মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা পরিবার, পক্ষ শক্তি সবাইকে রাত্রে দৌড়িয়ে আনে, প্রত্যেক এলাকার থেকে এলাকায় ভিত্তি এখানে চর্চা করতো। গুডসিল আমি বলবো এখানে সেটা জাদুঘর করার জন্য, এটা মিউজিয়াম জাদুঘর করলে এটা প্রজন্মরা সবাই বুঝতে পারবে যে এই যে গুডসিলের যে নির্যাতনকারী হিসেবে সে চিরদিন মানে এটা ইতিহাস হয়ে থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিচার শুরু হওয়ার আগে এখানে এসে তদন্তকারী দল মুক্তিযোদ্ধাদের নির্যাতনের তথ্য প্রমাণও সংগ্রহ করেছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এটিকে টর্চার সেল হিসেবে ব্যবহার করেছে সালাউদ্দিন কাদের চৌধুরী। এখনও এই গুডসিলের নাম শুনলে ভয়ে আতকে চট্টগ্রামের মানুষ। আর সাকা চৌধুরীর রায় কার্যকরের পর অনেকটা নীরব নিস্তব্ধ জনমানবহীন এই গুডসিল। চট্টগ্রামের গুডসিলের সামনে থেকে কমল দে, সময় সংবাদ। স্বাধীনতার 4 দশক পার হলেও 1971 সালে যুদ্ধাপরাধের দায়ে এ পর্যন্ত চূড়ান্ত বিচার হয়েছে মাত্র 7 জনের। মুক্তিযুদ্ধের সময় শীর্ষ মানবতা বিরোধী জামায়াতের আমির মতিউর রহমান নিজামী সহ এখনও চূড়ান্ত বিচার হয়নি প্রায় শতাধিক চিহ্নিত যুদ্ধাপরাধীর। এবারে রিপোর্টে থাকছে চূড়ান্ত বিচার সম্পন্ন না হওয়া যুদ্ধাপরাধীদের মামলার সবশেষ অবস্থার খবর। মাহমুদ রাকিবের প্রতিবেদন। শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে কলঙ্কমুক্ত হল স্বাধীন বাংলাদেশ। এর আগে 2013 সালের 12 ডিসেম্বর কাদের মোল্লা ও এবছর 12 এপ্রিল ফাঁসি কার্যকর করা হয় শীর্ষ মানবতা বিরোধী কামারুজ্জামানের। এ নিয়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর হল বাংলাদেশে। অন্যদিকে ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড দিলেও আপিল বিভাগ থেকে আমৃত্যু কারাদণ্ড দেন জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদিকে। তবে 71-এ যুদ্ধ অপরাধের দায়ে এখনো চূড়ান্ত বিচার প্রক্রিয়া বাকি আছে শীর্ষ জামাত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী, আব্দুস সুবাহান ও এটিএম আজহারুল ইসলাম সহ অনেক মানবতা বিরোধীর। এর মধ্যে ট্রাইব্যুনাল থেকে গত বছর 29 অক্টোবর মৃত্যুদণ্ড পাওয়া নিজামীর শুনানি চলছে আপিল বিভাগে। ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে গত বছর 23 নভেম্বর নিজেকে নির্দোষ দাবি করে আপিল বিভাগে আপিল করেন নিজামী। এছাড়া ছাত্র সংঘের তৎকালীন শীর্ষ নেতা মীর কাশেম আলীকে গত বছর 2 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আদালত। তবে সে বছরই 30 নভেম্বর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেন মীর কাশেম আলীও। একই অপরাধে জামাত নেতা এটিএম আজহারকে গত বছর 30 ডিসেম্বর ও আব্দুস সুবহানকে এবছর 18 ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে এবছর 18 জানুয়ারি এটিএম আজহার ও 19 মার্চ আপিল করেন আব্দুস সুবহান। অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার সহ প্রায় 10 জন যুদ্ধাপরাধীর বিচার ট্রাইব্যুনাল থেকে শেষ হয়ে এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। এদিকে কিশোরগঞ্জের অ্যাডভোকেট শামসুল হক সহ 5 জনের মামলার সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও বাগেরহাটের অন্তত 60 জন মানবতা বিরোধীর মামলা এখন বিচারের অপেক্ষায়। অন্যদিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ফরিদপুরের আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার, আলবদর নেতা চৌধুরী মইনুদ্দিন ও আশরাফুজ্জামান খান সহ 6 জন যুদ্ধাপরাধী দেশে বিদেশে পলাতক অবস্থায় রয়েছেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। রংপুর রাইডার্স ও চট্টগ্রাম ভাইকিংসের খেলা দিয়ে বিপিএল এ মাঠের লড়াই শুরু হচ্ছে দুপুরে। সন্ধ্যায় ঢাকার ডাইনামাইটসের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জাতীয় স্বার্থের পাশাপাশি বিনিয়োগকারীদের নিজেদের স্বার্থে পুঁজিবাজার সংশ্লিষ্ট কর্মকাণ্ডে আরও বেশি যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ ও ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় পুঁজিবাজার উন্নয়নে ভারতের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খায়রুল আলম এবং ভারতের পক্ষে ইউকে সিনহা এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী উপস্থিত ছিলেন। এ সময় পুঁজিবাজারের নিরাপত্তার পাশাপাশি চাঙ্গা করতে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশ ও ভারতের আর্থসামাজিক অবস্থার সার্বিক উন্নয়নে দুই দেশের মধ্যকার সহযোগিতা বাড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অনেক বাধা
বিপত্তি পেরিয়ে আমরা বর্তমানে অর্থনৈতিক অগ্রযাত্রার একটি স্থিতিশীল পর্যায়ে উন্নীত হয়েছি। 2021 সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা দক্ষিণ এশিয়ায় একটু উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য প্রয়োজন ব্যাপক বিনিয়োগের। সেজন্য আমাদের আরো উদার মনোভাব নিয়ে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকলকে একযোগে কাজ করতে হবে। পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাবো, বিনিয়োগকারী ও দেশের সাথে নিজেদের কর্মকাণ্ড অধিকতর যত্নের সাথে পরিচালনা করুন। সরকারের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে আপনাদের জন্য। আজকের এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় দেশের জনগণের কল্যাণে অর্থনীতির আরো বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আমি মনে করি। আজ থেকে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও প্রাথমিক ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। সকাল 11টায় পরীক্ষা শুরু হয়, শেষ হবে দুপুর 1:30টায়। পরীক্ষা শুরুর আগে থেকে পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। সারা দেশের 7,052টি কেন্দ্রে মোট 32,54,514 জন কোমলমতি শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে। দেশের সবচেয়ে বড় এই পাবলিক পরীক্ষায় গত বছরের তুলনায় এবার 1,98,000 জন পরীক্ষার্থী বেড়েছে। প্রথম দিন ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 29 নভেম্বর পরীক্ষা শেষ হবার কথা রয়েছে। এবার প্রশ্ন ফাঁস ঠেকাতে 64 জেলাকে 8টি জোনে ভাগ করে পৃথক 8 সেট প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে। অভিভাবক ও পরীক্ষার্থীরা প্রস্তুতি ভালো থাকায় পরীক্ষা ভালো হবে বলে আশা করছেন। আমার পরিস্থিতি ভালো, আমরা ভালো লাগছে যে আমরা সমাপনী পরীক্ষা দিতে পারবো। আমার ভালো লাগছে যে আমি ভালো করে পরীক্ষা দিতে পারবো। ইনশাআল্লাহ কোশ্চেন ভালো আসবে, যদিও কোশ্চেন সৃজনশীল, যেটা মানে অনেকটা বাচ্চাদেরও বুঝতে সমস্যা, আমাদেরও ছিল। কিন্তু ইনশাআল্লাহ সারা বছর আমাদের স্কুল যেভাবে করিয়েছে, বাচ্চাদেরকে যেভাবে পরীক্ষা নিয়েছে, আমরা আশা করি যে আমাদের বাচ্চাগুলো ইনশাআল্লাহ ভালো পরীক্ষা দিয়ে ভালোভাবে উত্তীর্ণ হবে। আমার একটা এক্সাইটমেন্ট আছে, প্লাস একটা ভয় আছে, কিরকম হয় প্রিপারেশন মোটামুটি আল্লাহর মধ্যে ভালো আছে। দর্শক, এদিকে আগামীকালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে 30 নভেম্বর, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান। আবারও সাকা ও মুজাহিদের ফাঁসি কার্যকর প্রসঙ্গ। সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চ। রায় কার্যকরের সঙ্গে সঙ্গেই পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্ট সেন্টারে সমবেত হয়ে মোমবাতি প্রজ্বলন করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। কলঙ্ক মোচনের আনন্দে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তারা। আজকে এই দুজনের ফাঁসি দিয়ে, সাকা এবং মুজাহিদের ফাঁসি দিয়ে আমাদের কলঙ্কময় অধ্যায়ের কিছুটা হলেও লাঘব হয়েছে। আমরা দেশ থেকে অনেক দূরে আছি, কিন্তু দেশের এই মুহূর্তে যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে তা আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষকে ছুঁয়ে যাচ্ছে। গণজাগরণ মঞ্চ যুক্তরাজ্যের যারা আছি আমরা এখানে, তারা প্রত্যেকটা কর্মী এবং সেই সাথে ব্রিটেনের প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত সবাই প্রচন্ড খুশি। তার কারণ হচ্ছে আমরা ন্যায় বিচার পেয়েছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা নারী নির্যাতন এবং হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদের বিচার হয়েছে এবং বাকি যুদ্ধাপরাধী যারা আছে তাদের বিচার অবিলম্বে কার্যকর হবে বলে আমরা আশা করি। বাবা আর ফিরে আসবে না, কিন্তু দেশ ও জাতি বিপদমুক্ত হয়েছে। সাকা মুজাহিদের ফাঁসি কার্যকরের পর সময় টেলিভিশনকে এক সাক্ষাৎকারে 71-এ শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছেলে সেলিম রেজা নূর এমন মন্তব্য করেন। এই দণ্ড কার্যকরে ব্যক্তিগত কোনো লাভ লোকসান না হলেও মানবতার দাবি পূরণ হয়েছে বলেও মনে করেন তিনি। 71-এর পরাজিত শক্তিকে সমলে উৎপাটনে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শহীদ বুদ্ধিজীবীর এই সন্তান। এটা কোনো ব্যক্তিগত লাভালাভের বিষয় নয়, আমাদের কাছে এটা হচ্ছে দেশ, জাতি এবং মানবতার দাবি। কেননা এ জাতীয় অপরাধ যদি ঘটতে থাকে এবং এর যদি বিচার ও শাস্তি না হয়, তাহলে দেশ ও জাতিতে আবার এরকম ঘটনা ঘটাবার দুঃসাহস তারা দেখাতে পারে। সেই কারণেই এই বিচারের প্রয়োজন ছিল। দেশ ও জাতি বিপদমুক্ত হলো কিছুটা হলেও, সেই কারণে এই বিচারটার দরকার ছিল, শাস্তিটার দরকার ছিল। আমরা এর জন্য সন্তোষ প্রকাশ করছি। তাদের মূলোৎপাটন হয়ে গেছে এই বিচার শাস্তির মাধ্যমে, সেটা বলা যাবে না হয়তো এখনো। তবে জাতি যদি ঐক্যবদ্ধ হয়, আমরা যদি সঠিক নেতৃত্ব দিতে পারি, আমার বাবারা যে পরিবেশ সৃষ্টি করে গিয়েছিলেন এবং বঙ্গবন্ধু যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, গ্যালভানাইজ করেছিলেন, সে জায়গায় জাতিকে আবার এনে দাঁড় করাতে পারলে অবশ্যই আমরা সেই জায়গায়, সে মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবো। কেউ রিক্সা চালায়, কেউ পিঠা বিক্রি করে, আবার কেউ বা বিক্রি করে পত্রিকা।
বিভিন্ন জেলা থেকে গাইবান্ধায় এসে এমন কার্যক্রম পরিচালনা করছে হিজবুত তৌহিদের কর্মীরা। নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করলেও মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় তারা। আবার বিভিন্ন লেখার মাধ্যমে নিজেদের গণতন্ত্র পরিপন্থী বলেও দাবি তাদের এমন কার্যক্রমে উদ্বিগ্ন সাধারণ মানুষ। অবশ্য এই ধরনের কার্যক্রম নজরদারিতে রয়েছে বলে দাবি প্রশাসনের। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদনে বিস্তারিত। গাইবান্ধা শহর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে শাপলা মিল এলাকায় পত্রিকার নামে সাইনবোর্ড টানানো এই বাড়ি থেকে পরিচালিত হচ্ছে হিজবুত তৌহিদ নামে একটি সংগঠনের কার্যক্রম। গ্রাম শহরে তাদের সংগঠনের পত্রিকা বিক্রির পাশাপাশি মেহেরপুর, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন এলাকার নারী পুরুষদের সংগঠিত কার্যক্রম এলাকাবাসীর মনে সন্দেহের জন্ম দিয়েছে। তারা বই দিয়ে গেছিল মাঝে মধ্যে, কিন্তু আমরা ওটা কোনোদিন পড়িও নাই। ওরা কি করে না করে এটা তো আমরা অতটা ইয়ে করিনি। মাঝে সাঝে হাদিস কোরআন কথাও বলে, এখানে ডাক্তারের দোকানে বসে অনেকক্ষণ করে কথা বলে। বিভিন্ন রাজনৈতিক দল ও সচেতন মহলও উদ্বিগ্ন তাদের এসব কার্যক্রম নিয়ে। আমার কাছে মনে হয় তাদের উদ্দেশ্যটা রহস্যজনক এবং তাদের ভিতরে গেলে তারা সহজে মুখ খুলতে চায় না এবং ভিতরটা ভালোভাবে দেখাতেও চায় না। এবং তাদের পত্রিকাটাও একটা সন্দেহজনক কিছু লেখালেখি করছে, সেক্ষেত্রে তাদের এই বিষয়টা খতিয়ে দেখা দরকার। সংগঠনটির কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলে তারা সময় সংবাদের ক্যামেরা বন্ধ করে দেন। তবে তাদের অর্থের উৎস বা উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কিছু বলতে পারেনি এই কর্মী। আমি হিজবুত তৌহিদ আন্দোলনের সদস্য। আমরা মানবতার কল্যাণে সারা দেশব্যাপী কাজ করে থাকি। এ ব্যাপারে গাইবান্ধা পুলিশ সুপার ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে জেলা প্রশাসক দাবি করেন তাদের কার্যক্রম নজরদারিতে রয়েছে। তাদের কার্যক্রম, আচরণ কোনো কিছুই আমাদের প্রচলিত আইনের পরিপন্থী হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত ব্যবস্থা নেবে। হিজবুত তৌহিদের ওয়েবসাইটে বিভিন্ন লেখায় দেখা যায় তারা গণতন্ত্রে বিশ্বাসী নন। গাইবান্ধায় তারা প্রায় 4 বছর ধরে কার্যক্রম পরিচালনা করছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নরসিংদীর শিবপুরে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিতাকে নরসিংদীর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করা হয়। তবে অপর অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 18 নভেম্বর রাতে নরসিংদীর শিবপুর উপজেলার কারারদি এলাকার নিজ কর্মস্থল থেকে লেগুনায় চড়ে বেলাবুর বাড়িতে ফিরছিলেন এক নারী পোশাক শ্রমিক। স্বজনদের অভিযোগ, লেগুনাটি হাজীবাগান ব্রিজ এলাকায় পৌঁছালে তাকে জোর করে সড়কের পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায় চালক রুবেল, হেলপার সজীব ও তাদের 4 সহযোগী। পরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় বখাটেরা। খবর পেয়ে নির্যাতিতাকে উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। বাড়িতে যাওয়ার পথে অনেক যাত্রী ছিল, ওদেরকে নামায়া মরজাল থেকে গাড়িটা ঘুরে ফেলেছে, জুতো তাড়াতাড়ি করে আমাকে মুখে ধরে। শনিবার শারীরিক পরীক্ষার জন্য নির্যাতিতাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে সাইকোলজিক্যালও অনেক আপডেট করার জন্য আমাদের কাউন্সিলিং চলে এবং আমরা তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি দেয়। ওখানকার সিস্টারগণ এবং ডাক্তারগণ এই ব্যাপারে খুব অ্যালার্ট। এদিকে এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। আমরা আসামিদের চিহ্নিত করতে সক্ষম হয়েছি। এটা একটি গণধর্ষণের মামলা এবং বাকি আসামিদের আমরা গ্রেফতার করতে পারবো বলে সক্ষম হবো বলে ইনশাআল্লাহ আমরা আশা করি। এই ঘটনায় গত 20 নভেম্বর রুবেল সহ 6 জনকে আসামি করে শিবপুর থানায় মামলা করেছে নির্যাতিতার পরিবার। সময় সংবাদ, নরসিংদী। পঞ্চগড় থেকে সদ্য বিলুপ্ত 5টি ছিটমহলের 48 জন ভারতে যাচ্ছেন আজ। নীলফামারীর চিলহাটি হলদিবাড়ি সীমান্ত পথ দিয়ে প্রথম দফায় আনুষ্ঠানিকভাবে ভারতে যাবার কথা রয়েছে তাদের। সকালে বৌদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে প্রয়োজনীয় কাগজপত্র ও মালপত্র এনে জড়ো হন তারা। এ সময় তাদের বিদায় জানাতে জড়ো হন প্রতিবেশী স্বজনরা। প্রথম দফায় জেলার সদর ও বোদা উপজেলার সদ্য বিলুপ্ত ছিটমহল গাড়াতি, নাটকটোকা, বেহুলাডাঙ্গা, কাজলদিঘি ও নাজিরগঞ্জের 14টি পরিবারের 48 জন সদস্য বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন ভারতে। গত 31 জুলাই রাত 12টা 1 মিনিটে 111টি ছিটমহল বিলুপ্ত ঘোষণা করা হয়। সুন্দরবনের অদূরে নির্মিতব্য রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ স্থগিত রাখার দাবি জানিয়েছে পরিবেশবিদ সহ জ্বালানি বিশেষজ্ঞরা। রামপাল প্রকল্প এলাকা পরিদর্শনের পর এমন মত এসেছে সমালোচকদের তরফ থেকে। তাদের মতে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের ক্ষেত্রে যে পরিবেশ সমীক্ষা করা হয়েছে তা ত্রুটিপূর্ণ।
তবে জ্বালানি প্রতিমন্ত্রীর আশ্বাস স্থগিত নয়, বরং কাজ চলমান রেখেই সবার ঐক্যমতে গড়ে উঠবে এই বিদ্যুৎ কেন্দ্র। বাগেরহাটের রামপাল থেকে ফিরে শামসুল হক প্রিন্সের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। সুন্দরবনের বুক চিরে বয়ে চলা পশুর নদীর তীর ঘেঁষে 1834 একর জায়গায় গড়ে তোলা হচ্ছে 1320 মেগাওয়াট ক্ষমতার বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট, যার স্থানীয় নাম রামপাল বিদ্যুৎ কেন্দ্র। 2012 সালের জানুয়ারিতে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসির সাথে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 660 মেগাওয়াটের 2টি ইউনিটের জন্য বিদ্যুতের উৎপাদন ও ক্রয়ের যৌথ চুক্তি করে। পরবর্তীতে 2013 সালের 5 অক্টোবর সুন্দরবন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বিতর্কিত এই প্রকল্পটির। সুন্দরবনের কাছে হওয়ায় প্রকল্পটির ব্যাপারে শুরু থেকেই পরিবেশের হুমকি নিয়ে সরব ছিলেন বিশ্লেষকরা। সম্প্রতি সরকার পরিবেশবিদদের দেখিয়েছেন সুন্দরবন সহ পুরো প্রকল্প এলাকা। তর্ক বিতর্কের মধ্যে দিয়েই এগিয়ে চলেছে রামপাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজ। কিন্তু বিশ্লেষক সহ পরিবেশবিদরা এই পুরো এলাকা পরিদর্শন করে পরামর্শ দিলেন, বৃহৎ এই প্রকল্পটির জন্য যে পরিবেশ সমীক্ষাটি করা হয়েছে সেটি পুনর্মূল্যায়ন করা জরুরি সুন্দরবনের স্বার্থেই। যে প্রতিবেদনের উপর ভিত্তি করে ছাড়পত্র দেয়া হলো, এখানে প্রক্রিয়াগত অনেক দূর বলতে ছিল। আমরা কিন্তু বন্ধ করতে বলছি না, আমি ব্যক্তিগত কখনো বলি না এই রামপাল প্রকল্প আমার বন্ধ করতে হবে, কিন্তু স্থগিত করে এটার সম্পর্কে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে সেগুলোর সুরাহা করতে হবে। তো সরকারের যদি একটু খরচা বাড়েও আমি সাজেস্ট করব যে সুন্দরবন থেকে যেন আরও 10 থেকে 20 কিলোমিটার দূরে তারা যেন পয়েন্ট সিলেক্ট করে। কারণ একটা পাওয়ার প্ল্যান্ট শুধু একটা পাওয়ার প্ল্যান্ট হয় না, আমরা লক্ষ্য করেছি ওখানে যে ডেভেলপমেন্ট যেগুলো হয় সেখানে যদি কোনো ইকোসেন্সিটিভ রিজন থাকে সেটা এফেক্টেড হতে পারে। তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর আশ্বাস, প্রকল্পটি স্থগিত নয়, বরং সবার মত নিয়েই কাজ এগিয়ে নেওয়া হবে। সবাইকে মতৈক্যের ভিত্তিতে আমরা সব কাজগুলোকে এগিয়ে নিতে চাই। আমরা সেই স্থগিতের দিকে না যেয়ে আমরা একটা চলমান প্রক্রিয়ার দিকে যেতে চাই, যেখানে সবার কনসার্নগুলোকে গুরুত্ব দিয়ে যেন আমরা আগে বাড়তে পারি। সব ঠিক থাকলে 2018 সাল নাগাদ প্রথম ও 2019 সালে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে বদ্ধপরিকর সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, রামপাল, বাগেরহাট। দর্শক, মানবতা বিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসির বিষয়ে সচিবালয়ের সাংবাদিকদের ব্রিফ করছেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানেই। অনুচ্ছেদের তার যে ক্ষমা করার ক্ষমতা সেটা প্রয়োগ করার জন্য মাপ চেয়ে তার কাছে একটা পিটিশন করা যায়। আমাদের কাছে যেই পিটিশন দুটো এসেছিল গতকালকে, এবং আমরা যেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে মতামত দিয়ে পাঠিয়েছিলাম এবং মহামান্য রাষ্ট্রপতি যেটা খারিজ করে দিয়েছেন, সেইটা আর্টিকেল 49 বাংলাদেশের কনস্টিটিউশনের অনুচ্ছেদ 49-এর দরখাস্ত ছিল। এখন আমার কথা হচ্ছে যে ওনারা এই সব কথা বাংলাদেশের জনগণকে না, সারা বিশ্বের তাদের যারা মদতদাতা আছেন তাদেরকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা বলছেন। আমার পরিষ্কার কথা, আইন মাফিক ওনারা যেই দরখাস্ত করেছেন, আইন মাফিক সেই দরখাস্তটি মহামান্য রাষ্ট্রপতি খারিজ করার পরে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের যে রায়, সে রায় কার্যকর করা হয়েছে। বলেন, দেখেন এইখানেই আমার কথাটা আপনাদেরকে আমি কালকে রাত্রেও বলেছি যে এই জিনিসটা আমি যদি এখন প্রকাশ করি, সেটা আমার মহামান্য রাষ্ট্রপতির অনুমতি লাগবে। আমি মহামান্য রাষ্ট্রপতির অনুমতি ছাড়া এটা প্রকাশ করতে পারবো না। ক্ষমা চাওয়ার অর্থ কি? ক্ষমা চাওয়ার অর্থ তো, ক্ষমা যদি চান, আমি তো আপনাদেরকে বললাম যে হেডিংটা ছিল এই, আমি তো এইটুকু আপনাদেরকে বলে দিলাম। তো ক্ষমা চাওয়ার অর্থ কি? অর্থটা তো যে ওনারা বলছেন আমাদেরকে ক্ষমা করে দেন। আর আরেকটা প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছি, আইনে সরকারের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ আদালতের যে রায়, সে রায় কার্যকর করা। আইনের রিসিভ তো না করলে কন্টিনিউয়াসলি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই।
থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের যে রায়, সেটা কি ক্ষমা না চাইলে আমরা কার্যকর করতে পারতাম না? আমরা ক্ষমা না চাইলেও কার্যকর করতে পারতাম, আর ক্ষমা চাইলেও আমরা কার্যকর করতে পারতাম। এটা সর্বোচ্চ রায় কার্যকর করার দায়িত্ব আমাদের। দর্শক, মানবতা বিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসির বিষয়ে সচিবালয়ের সাংবাদিকদের ব্রিফ করছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানেই। এবারে দেশের বাইরের খবর। মালির বিলাসবহুল হোটেলে হামলার ঘটনায় এখন 3 সন্দেহভাজনকে খুঁজছে দেশটির পুলিশ। মালি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সন্ত্রাসীদের ধরতে চলছে পুলিশি অভিযান। এরই মধ্যে দেশটিতে 10 দিনের সতর্কাবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে মালিতে। শুক্রবারে সেই হামলায় 2 হামলাকারী সহ এখন পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হামলার কিছুক্ষণ পরই এর দায়ভার স্বীকার করে বার্তা দেয় আল কায়েদা। বিদেশি নাগরিক সহ প্রায় 170 জনকে শুক্রবার রেডিসন ব্লু হোটেলে অস্ত্রের মুখে জিম্মি করে সন্ত্রাসীরা। পরে পুলিশ জিম্মিদের উদ্ধার করে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর খবর। আজ শুরু হচ্ছে বিপিএল এর তৃতীয় আসরের মাঠের লড়াই। উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে চিটাগাং ভাইকিংস। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:45টায় মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুটি ম্যাচে অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। কাগজে কলমে বিপিএল এর অন্যতম সেরা দল রংপুর রাইডার্স। তবে ব্যক্তিগত কারণে রংপুরের অধিনায়ক সাকিব আল হাসানের এই ম্যাচে খেলা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু অভিজ্ঞ মিসবাউল হক, ড্যারেন স্যামি, লেন্ডল সিমন্সদের পাশাপাশি তরুণ সৌম্য, আরাফাত সানিদের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটাররা রংপুরকে স্বপ্নবাজ করে তুলছে। অন্যদিকে চিটাগাং ভাইকিংসের লক্ষ্য জয় দিয়ে আসর শুরু করা। তামিম ইকবালের দলের বোলিং বিভাগে মূল আকর্ষণ পাকিস্তানের মোহাম্মদ আমির ও সাইদ আজমল। এছাড়া বিজয়, জিয়া, শফিউল ও জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরাকে নিয়ে চিটাগাংও প্রস্তুত প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আরেক দফা কলঙ্কমুক্ত হলো দেশ। সব দমভক্তি চূর্ণ করে মানবতা বিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসি কার্যকর। দেশজুড়ে আনন্দ মিছিল। স্বাধীনতার 4 দশকে এ পর্যন্ত যুদ্ধাপরাধের চূড়ান্ত বিচার হয়েছে মাত্র 7 জনের। এখনো অপেক্ষমান শতাধিক চিহ্নিত মানবতা বিরোধী অপরাধীর বিচার। উত্তরবঙ্গে হিজবুত তৌহিদের গণতন্ত্র বিরোধী কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন, উদ্বিগ্ন সাধারণ মানুষ। নজরদারি রয়েছে দাবি প্রশাসনের। শুরু হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। সারা দেশে 7,000-এরও বেশি কেন্দ্রে অংশ নিচ্ছে 32 লাখের বেশি শিক্ষার্থী। এবং পরিবেশ রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ স্থগিত রাখার দাবি বিশেষজ্ঞদের। কাজ চলমান রেখে ত্রুটি সংশোধন করা হবে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলালিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।